ক্লাস 12 এর দর্শন বিষয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বচন। কারণ তোমাদের সম্পূর্ণ সিলেবাসের 40% মূলত এই চ্যাপ্টারের উপর ডিপেন্ডেন্ট। সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো ক্লাস 12 এর এই চ্যাপ্টারটি কত গুরুত্বপূর্ণ। আজকে মূলত এই ক্লাসটি আমাদের সম্পূর্ণ সিরিজের পার্ট 1 ক্লাস। এই ক্লাসে আমরা মূলত বচন অধ্যায় সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা জানবো এবং পরবর্তীকালে আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে আসবো যেখানে আমরা কিভাবে বাক্য থেকে বচন পরিবর্তন করতে হয় সেটি শিখব। তোমাদের এই বচন অধ্যায় থেকে সর্বমোট 10 মার্কসের কোশ্চেন আসে। দুটি এমসিকিউ প্রশ্ন আসে 1 মার্কসের অ্যান্ড একটা 8 মার্কসের প্রশ্ন আসে। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ফিলোসফিক্যাল ওয়ার্ল্ড 24/7-এ। যে সকল শিক্ষার্থী বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের ফিলোসফিক্যাল ওয়ার্ল্ড 24/7-কে সাবস্ক্রাইব করো, তোমাদের কাছে একটি বিশেষ অনুরোধ রইল, তোমরা দয়া করে এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আমাদের চ্যানেলে মূলত ক্লাস 11 এবং 12 এর দর্শন বিষয়ের বিভিন্ন অধ্যায়ভিত্তিক আলোচনা, সাজেশন, পিডিএফ নোট সহকারে আলোচনা করা হয়। তো তোমরা যে সকল শিক্ষার্থী বন্ধুরা 2025-এ এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আমাদের চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। বচন চ্যাপ্টারটি আলোচনার পূর্বে আমাদের জেনে নেওয়া প্রয়োজন বচন জিনিসটি কি, অর্থাৎ বচন কাকে বলছে। বচন কাকে বলছে এটি সংজ্ঞা সরাসরিভাবে আলোচনা না করে যদি আমরা এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করি তাহলেই বচন সম্পর্কে আমাদের একটি স্পষ্ট ধারণা তৈরি হবে। চলো বচনের প্রথম বৈশিষ্ট্য দেখে নাও। বচনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বচন হলো ভাষায় ব্যক্ত অবধারণ। বচন কি বলছে? ভাষায় ব্যক্ত অবধারণ। এখানে আমরা একটা ওয়ার্ড পেলাম, অবধারণ। অবধারণ মানে কি? অবধারণ হলো একটি মানসিক প্রক্রিয়া, যে মানসিক প্রক্রিয়া দ্বারা আমরা মনে মনে দুটি সামান্য ধারণাকে তুলনা করি এবং তাদের মধ্যে একটি সম্বন্ধ স্থাপন করি। উদাহরণ শুনলেই তোমরা অবধারণ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারবে। ধরে নাও দুটি ধারণা, রাজা ও ধনী। এই দুটি ধারণার উপর ভিত্তি করে এই দুটি ধারণার মধ্যে যখন আমরা সম্বন্ধ স্থাপন করে বলি রাজা হয় ধনী, তখন তাকেই বলছে অবধারণ। যখন এই রাজা হয় ধনী এই বাক্যটিকে আমরা সকল রাজা হয় ধনী এইভাবে লিখবো বা ব্যাখ্যা করব, তখন সেটি হয়ে যাবে বচন। আশা করছি বচনের প্রথম বৈশিষ্ট্য তোমাদের কাছে ক্লিয়ার। বচনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো বচন কিন্তু একটি ঘোষক বাক্য যা এই জগতের কোনো না কোনো কিছু সম্পর্কে স্বীকার বা অস্বীকার করে। সে বচন কিন্তু কোনো সরল বাক্য, জটিল বাক্য কিংবা যৌগিক বাক্য নয়। বচন কেবলমাত্র ঘোষক বাক্য যা এই জগতের কোনো না কোনো কিছু সম্পর্কে স্বীকার করবে বা অস্বীকার করবে। এখানেই বচন ও বাক্যের মধ্যে একটি পার্থক্য আছে। বাক্য বিভিন্ন প্রকার হলেও বচন কেবলমাত্র ঘোষক বাক্য বা বিবৃতিমূলক বাক্যই হতে পারে। বচন সত্য অথবা মিথ্যা হতে পারে। যারা প্রিভিয়াস ক্লাসটি দেখেছো সেখানে ক্লাস 12 এর প্রথম অধ্যায় যুক্তি, এই অধ্যায়টিকে বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম আমি এবং সেখানে সম্পূর্ণ পিডিএফ নোটস আমি বিনামূল্যে প্রোভাইড করেছিলাম। তো সেখানে আমি বলেছিলাম যুক্তি কিন্তু সত্য বা মিথ্যা হতে পারে না, যুক্তি বৈধ বা অবৈধ হতে পারে, কিন্তু বচন সত্য বা মিথ্যা হতে পারে যেহেতু বচন একটি ঘোষক বাক্য। আমাদের মনে রাখা প্রয়োজন যে ঘোষক বাক্য ব্যতীত অন্য কোনো প্রকার বাক্য সত্য বা মিথ্যা হয় না, তাই বচন কেবলমাত্র ঘোষক বাক্য। 4 নম্বর বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য করো। বচন হলো বাক্যের তর্কবিদ্যা সম্মত বা পরিশ্রুত রূপ। বচনকে বলা হচ্ছে বাক্যের তর্কবিদ্যা সম্মত রূপ বা পরিশ্রুত রূপ। যুক্তিবিজ্ঞানে যুক্তি হলো কতগুলো বচনের সমষ্টি, আর এই হলো বচনের বৈশিষ্ট্য। আশা করছি এই বৈশিষ্ট্যগুলো পড়ে তোমাদের বচন সম্পর্কে একটি ধারণা এসছে। এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে আমরা বচনের যে সংজ্ঞাটা নির্ণয় করতে পারি। ভাষায় ব্যক্ত অবধারণকে বচন বলা হয়। অবধারণ হলো দুটি ধারণার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ করা। বচন মাত্রই দুটি পদের মধ্যে কোনো একটি সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতিকে বলা হয়। আশা করছি বচন সম্পর্কে তোমাদের ধারণা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। যে সকল শিক্ষার্থী বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের প্রথম ভিডিও যুক্তি এই ভিডিওটি দেখোনি তাদের কাছে বিশেষ অনুরোধ, এই ভিডিও ডেসক্রিপশনে মূলত যুক্তি অধ্যায়ের উপর আলোচিত সম্পূর্ণ ভিডিওটি আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তোমরা দয়া করে ওই লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটি দেখে নিও, কারণ ওই ভিডিওটি তোমরা না দেখলে বচন সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার নাও হতে পারে। কারণ এবার আমরা দেখে নেব বচন কয় প্রকার ও কি কি। বচনকে দুটি ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে সাপেক্ষ বচন আর দুই হচ্ছে নিরপেক্ষ বচন। এবার অনেকের মনে প্রশ্ন উঠতেই পারে যে সাপেক্ষ বচন কাকে বলছে। বচনের উদ্দেশ্য ও বিধেয় এই দুটি পদের সম্বন্ধটি শর্তের উপর নির্ভর করে তাকে সাপেক্ষ বচন বলছে।
বাক্যে যেমন দুটি পদ থাকে, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ, বচনেও কিন্তু এই দুটি পদই অবস্থান করে, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। যে বচনে মূলত এই উদ্দেশ্য পদ ও বিধেয় পদের সম্বন্ধটি একটি শর্তের উপর নির্ভর করবে, সেই বচনকে আমরা বলবো সাপেক্ষ বচন। আমি একটু উদাহরণ দিই, তাহলে তোমাদের বিষয়টি আরো ক্লিয়ার হবে। এখানে দেখো একটি উদাহরণ আছে, যদি রাম আসে তাহলে শ্যাম আসবে। এখানে দেখো এই অংশটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করছে এই অংশটার উপর, অর্থাৎ শ্যাম আসবে এটি নির্ভর করছে একটি শর্তের উপর। সেই শর্তটা কি? যদি রাম আসবে। যদি রাম আসবে তাহলেই শ্যাম আসবে। তাহলে দ্বিতীয় অংশটা বাক্যের প্রথম অংশটার উপর নির্ভর করছে। তাই এটিকে কি বলছে? এটি একটি সাপেক্ষ বচন, যেখানে উদ্দেশ্য এবং বিধেয়ের সম্পর্কটি একটি শর্তের উপর নির্ভর করছে। নিরপেক্ষ বচন কাকে বলছে? যে বচনে উদ্দেশ্য ও বিধেয় পদের সম্বন্ধটি মূলত কোনো শর্তের উপর নির্ভর করে না, তাকে নিরপেক্ষ বচন বলে। একটু উদাহরণ নাও। দেখো, মানুষ হয় মরণশীল, এটা একটা নিরপেক্ষ বচন। কেন? দেখো, এখানে উদ্দেশ্য পদ হচ্ছে মানুষ এবং মরণশীল হচ্ছে বিধেয় পদ। এই দুটির যে সম্বন্ধটা, তা কিন্তু সাপেক্ষ বচনের মতো কোনো শর্তের উপর নির্ভর করছে না, তাই এটিকে নিরপেক্ষ বচন বলা হয়। আশা করছি তোমরা সাপেক্ষ বচন কাকে বলছে এবং নিরপেক্ষ বচন কাকে বলছে বিষয়টি বুঝতে পেরেছো। তোমাদের জানিয়ে রাখি, এই ভিডিওতে আলোচিত এই বিষয়গুলির সম্পূর্ণ পিডিএফ নোটস আকারে আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে রাখবো। তবে পিডিএফটি একটি পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্টেড। তোমরা এই ভিডিওটির মাঝে ওই পিডিএফটির পাসওয়ার্ড পেয়ে যাবে। তো ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, নাহলে পাসওয়ার্ডটি মিস হয়ে যেতে পারে। এবারে আমরা দেখব নিরপেক্ষ বচনের অংশ বা উপাদান। আমরা বচনকে দুটো ভাগে ভাগ করলাম, একটি হচ্ছে সাপেক্ষ বচন এবং দ্বিতীয় হচ্ছে নিরপেক্ষ বচন। মূলত আমাদের দুটি বিষয় আলোচনার হলেও সবার প্রথম আমরা নিরপেক্ষ বচন নিয়ে আলোচনা করব। আর এই নিরপেক্ষ বচনটাই খুবই গুরুত্বপূর্ণ, কারণ নিরপেক্ষ বচন যদি তোমরা বুঝে যাও, তাহলে সাপেক্ষ বচন অটোমেটিক্যালি তোমরা বুঝে যাবে। এই নিরপেক্ষ বচনের অংশ বা উপাদানগুলি কি কি? নিরপেক্ষ বচনের অংশ বা উপাদান দেখে নেওয়ার পূর্বে আগে বাক্য এবং বচন এই দুটির মধ্যে পার্থক্যটা একটু দেখে নাও তো, তাহলেই বিষয়টা বুঝতে পারবে। দেখো, তোমাদের সামনে একটি বাক্য আছে, মানুষ মরণশীল। এটি বাক্য। এটি বাক্য হলেও এটি বচন নয়। কেন? কারণ এই বাক্যটিকে যখন আমি বচনে পরিবর্তন করব, তখন আমাকে এভাবে লিখতে হবে, সকল মানুষ হয় মরণশীল। দেখ, তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো একটি বাক্যের দুটি পদ থাকে, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। বচনেও কিন্তু উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ থাকে, ঠিক আছে? বাক্য থেকে তোমাদের বচনে পরিবর্তন করতে হবে। এটি পরীক্ষায় প্রশ্ন আসে, 4টে প্রশ্ন দেয়, 2 মার্কস করে, 8, টোটাল 8 মার্কসের প্রশ্ন আসে, বাক্য থেকে বচনে রূপান্তর করো। একটি বাক্য এবং বচনের মধ্যে যদি তুমি পার্থক্যই না বুঝো, তাহলে রূপান্তর কি করে করবে? তুমি বাক্যটা দেখো, মানুষ মরণশীল, এই বাক্যটাকে কিন্তু এই বচনে রূপান্তর করেছি, কিন্তু জাস্ট দুটো জিনিস অ্যাড হয়েছে, সকল এবং হয়। আর বাকি দুটো, অর্থাৎ এটা মানুষ এবং মরণশীল, এই দুটি কিন্তু তোমরা বাক্যের মধ্যে পেয়ে যাচ্ছ। তাহলে দেখো, এখানে আমরা বচনে যখন রূপান্তর করছি, সর্বমোট 4টে অংশ পাচ্ছি। 1 হচ্ছে সকল, 2 হচ্ছে মানুষ, 3 হচ্ছে হয় এবং 4 হচ্ছে মরণশীল। তোমরা নিচে একটি চার্ট আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি, সেই চার্টটি ভালো করে ফলো করো, তাহলেই বুঝতে পারবে। দেখো, বাক্য থেকে বচনে পরিবর্তন করতে গেলে, অর্থাৎ নিরপেক্ষ বচনে যদি তোমাকে পরিবর্তন করতে হয়, তাহলে তোমাকে বচনের অংশগুলো সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে। একটি নিরপেক্ষ বচনের সর্বমোট 4টে অংশ। প্রথমটিকে বলা হয় পরিমাণক। এই যে সকল, এই সকল হলো একটি পরিমাণক। দ্বিতীয় অংশে থাকবে হচ্ছে উদ্দেশ্য, এখানে উদ্দেশ্য পদ হচ্ছে মানুষ। 3 নম্বরে থাকবে হচ্ছে সংযোজক, যেটা হচ্ছে হয়, এবং 4 নম্বরে থাকবে হচ্ছে বিদেহ। তাহলে একটি বাক্য থেকে যখন আমি নিরপেক্ষ বচনে রূপান্তর করব, সেখানে আমরা বচনের 4টি অংশ পাচ্ছি। সেই 4টি অংশ পরপর লিখলেই বাক্য থেকে বচনে রূপান্তর করা যাবে। সেই 4টি অংশ কি? পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক এবং বিদেহ। এবার আমরা একে একে জেনে নেব পরিমাণক কাকে বলছে, উদ্দেশ্য কাকে বলছে, সংযোজক কাকে বলছে, বিদেহ কাকে বলছে। দেখো, যে পদ বচনের পরিমাণ নির্দেশ করে তাকে পরিমাণক বলা হয়। আরো একবার রিপিট করছি, যে পদ বচনের পরিমাণ নির্দেশ করে তাকে পরিমাণক বলা হয়। পরিমাণক সম্পর্কে তোমাদের একটি গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে। পরিমাণক মূলত 2 প্রকার হয়, এক হচ্ছে সার্বিক পরিমাণক এবং 2 হচ্ছে বিশেষ পরিমাণক। আরো একবার বলছি, পরিমাণক 2 প্রকার হয়, সার্বিক পরিমাণক এবং 2 হচ্ছে বিশেষ পরিমাণক। সার্বিক পরিমাণক হলো আবার, সার্বিক পরিমাণক হচ্ছে সকল এবং কোনো, এই দুটি শব্দ হচ্ছে সার্বিক পরিমাণক, এবং বিশেষ পরিমাণক হচ্ছে কোনো কোনো। তাহলে কোনো কোনোকে বলা হচ্ছে বিশেষ পরিমাণক এবং সার্বিক পরিমাণক হচ্ছে সকল এবং কোনো। তাহলে তো তোমরা দেখেই বুঝতে পারছো এই বচনটা, যে এখানে এই যে সকল পদটা, এটা একটি সার্বিক পরিমাণক। উদ্দেশ্য কাকে বলছে? এটি তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো। বচনে যে পদটিকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, অর্থাৎ যার সম্বন্ধে কিছু স্বীকার বা অস্বীকার করা হয়,
তাকে উদ্দেশ্যপদ বলা হয়। দেখো আলোচ্য উদাহরণে কিন্তু দেখো মানুষ হচ্ছে উদ্দেশ্যপদ, কারণ এই মানুষ সম্পর্কেই স্বীকার করা হচ্ছে মানুষ হয় মরণশীল। দ্বিতীয় দেখবো সংযোজক। সংযোজক কাকে বলছে? দেখো এটা তো উদ্দেশ্যপদ মানুষ এবং মরণশীল হচ্ছে বিদেহপদ। এই মানুষ অর্থাৎ উদ্দেশ্যপদ ও মরণশীল অর্থাৎ বিদেহপদ, এই দুটি পদের মধ্যে যে সম্বন্ধ স্থাপন করে তাকে বলা হয় সংযোজক। তাহলে সংযোজক কাকে বলছে? যে শব্দ, বারবার বলছি আগেরগুলো কিন্তু আমি পদ বলছিলাম, এখন সংযোজক একটা শব্দ, সংযোজক কিন্তু কোনো পদ নয়। যে শব্দ উদ্দেশ্য ও বিদেহের মধ্যে সম্বন্ধ স্থাপন করে তাকে সংযোজক বলা হয়। যেমন এখানে হয় হলো একটি সংযোজক। সংযোজক সম্পর্কে একটা বিশেষ তথ্য মাথায় রাখা প্রয়োজন। সংযোজক দুই প্রকার। সাধারণত সংযোজক একটি শব্দ, এটি দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে হয় আর একটা হচ্ছে নয়। সংযোজক বচনের গুণকে নির্দেশ করে, অর্থাৎ বচনটা সদার্থক অর্থাৎ হ্যাঁবাচক না নং অর্থক অর্থাৎ না বাচক। বচনের মধ্যে যদি হয় এই সংযোজকটা থাকে তাহলে আমরা বুঝে যাব যে বচনটি সদার্থক, এবং বচনের মধ্যে যদি নয় এই সংযোজকটা থাকে তাহলে আমরা ইজিলি বুঝে যাব এটা একটি নং অর্থক। কারণ আমরা বাক্য পরিবর্তন করেছিলাম ছোটবেলায়, সো সেই বাক্য পরিবর্তনে একটি বাক্য সদার্থক না নং অর্থক কিভাবে আমরা বুঝি, সেটি হচ্ছে তার সংযোজক দিয়ে। বাক্যটাতে যদি হয় এই শব্দটা থাকে তাহলে সেটি হয়ে যায় সদার্থক বাক্য, আর বাক্যটাতে যদি নয় এই শব্দটা থাকে তাহলে সেটি হয়ে যায় নঙার্থক বাক্য। বচনের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একই। এবার প্রশ্ন হচ্ছে বিধেয় কাকে বলছে? আমরা পরিমাণক জেনে গেলাম, যে পদ বচনের পরিমাণ নির্দেশ করে তাকে পরিমাণক বলছে। উদ্দেশ্য জানলাম, বচনে যে পদটিকে উদ্দেশ্য করে কিছু বলা হয় অর্থাৎ যে পদ সম্পর্কে কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে উদ্দেশ্য বলে। সংযোজক জানলাম, যে পদ উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে সম্বন্ধ স্থাপন করে তাকে সংযোজক বলে। সংযোজক আবার বচনের গুণকে নির্দেশ করে। সংযোজক দুই প্রকারের হয়ে থাকে, হয় এবং নয়। এবার সর্বশেষ পড়ে রইল বিধেয়, এটিও ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি। তো এর সংজ্ঞা আশা করছি তোমাদের এক্সপ্লেনেশনের দরকার নেই, জাস্ট বললেই তোমরা বুঝে যাবে। বচনে যে পদটি উদ্দেশ্য পদ সম্বন্ধে কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে বিধেয় পদ বলছে। বচনের যে পদটি, এখানে মরণশীল পদটি বচনের উদ্দেশ্য পদ মানুষ সম্পর্কে স্বীকার করছে, তাই এটি হচ্ছে বচনের বিধেয় পদ। বচনের উদ্দেশ্য পদ আর বিধেয় পদ এই দুটি দেখেই চেনা যায়। বাক্যের মধ্যে কিন্তু উদ্দেশ্য আর বিধেয় পদ স্থান পরিবর্তন করলেও বচনে কিন্তু উদ্দেশ্য পদ আর বিধেয় পদ সাধারণত স্থান পরিবর্তন করে না। পরবর্তীকালে দেখবো যে কোথায় উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ স্থান পরিবর্তন করে, যেটা খুবই কম জায়গায় হয়। কিন্তু বচনে কিন্তু ম্যাক্সিমাম সময় মাথায় রাখবে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ স্থান পরিবর্তন করে না। প্রথমটা হচ্ছে উদ্দেশ্য পদ এবং দ্বিতীয়টা হচ্ছে বিধেয় পদ। এটা মাথার মধ্যে যদি তোমরা ফিক্স করে রাখো তোমরা ইজিলি বচন পরিবর্তন করতে পারবে। আমরা দেখলাম বচনকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, এক হচ্ছে সাপেক্ষ বচন এবং দুই হচ্ছে নিরপেক্ষ বচন। নিরপেক্ষ বচন নিয়েই আমরা এই ভিডিওতে আলোচনা করছি। তো নিরপেক্ষ বচনের যে চারটি প্রধান অংশ তা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করে নিয়েছি। এবার আমরা দেখে নেব নিরপেক্ষ বচনকে কটি ভাগে ভাগ করা হয় বা নিরপেক্ষ বচনের প্রকারভেদগুলি কি কি। নিরপেক্ষ বচন মূলত চার প্রকার: এ, ই, আই, ও। আমরা ছোটবেলায় ভাওয়েল আর কনসোনেন্ট পড়েছিলাম না? ভাওয়েল ক প্রকার ছিল? ভাওয়েল ছিল মূলত 5 প্রকার: এ, ই, আই, ও আর ইউ। ঠিক একইভাবে আমাদের কি করতে হবে, এই 5 প্রকার ভাওয়েল থেকে যদি আমি এক প্রকার অর্থাৎ ইউটাকে বাদ দিয়ে দিই তাহলে বাকি চারটে কিন্তু আমাদের নিরপেক্ষ বচন। তাহলে ভাওয়েলের সঙ্গে বচনের এইভাবে তোমরা কানেকশন করে মাথায় রাখতে পারবে যে নিরপেক্ষ বচন 4 প্রকার এবং কি কি। নিরপেক্ষ বচন 4 প্রকার এবং সেই 4 প্রকার নিরপেক্ষ বচন হলো এ বচন, ই বচন, আই বচন এবং ও বচন। এর পরের স্লাইডে আমরা দেখে নেব এই 4 প্রকার নিরপেক্ষ বচনকে আবার গুণ অনুসারে দুটি ভাগে ভাগ করা হয় এবং পরিমাণ অনুসারে দুটি ভাগে ভাগ করা হয়। এবার দেখে নেওয়া যাক গুণ অনুসারে নিরপেক্ষ বচনকে যে দুভাগে ভাগ করা হচ্ছে সেগুলি কি কি, এবং পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনকে যে দুভাগে ভাগ করা হচ্ছে সেগুলি বা কি কি। যে পিডিএফটার কথা বলেছিলাম সেই পিডিএফটির পাসপোর্টের দিকে লক্ষ্য করো, philosophy@247। যেমন আছে হুবহু তেমনই দেবে, ক্যাপিটালে এখানে ফিলোসফি ওয়ার্ডটা লেখা আছে তো তোমাকে ওখানে কিন্তু ক্যাপিটালে লিখতে হবে। নেক্সট লক্ষ্য করো বচনের শ্রেণীবিভাগ। দেখো এই যে 4 প্রকার বচন আমরা পেলাম, এই 4 প্রকার বচনকে আবার ভাগ করা হয় গুণ অনুসারে। এই 4 প্রকার বচনকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সদার্থক বচন বা হ্যাঁবাচক বচন, আর একটা হচ্ছে নঙর্থক বচন বা নাবাচক বচন। তোমাদের আগের স্লাইডেই বলেছিলাম যে বচনের গুণ নির্ণয় করে সংযোজক। বচনের মধ্যে যদি আমি হয় এই ওয়ার্ডটা পাই বা এই শব্দটা পাই তাহলে সেটা হয়ে যায় সদার্থক বচন, আর বচনের মধ্যে যদি নয় ওয়ার্ডটা যুক্ত হয় বা নয় ওয়ার্ডটা থাকে তাহলে সেটা হয়ে যায় নঙর্থক বচন। তাহলে গুণ অনুসারে বচনকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, সদার্থক বচন এবং নঙর্থক বচন। তাহলে 4 প্রকার বচনের মধ্যে কোন কোনগুলি সদার্থক বচন এবং কোন কোনগুলি নঙর্থক বচন এগুলো তো জেনে রাখা দরকার। এ এবং আই এই দুটি বচন হচ্ছে সদার্থক বচন
এবং ই আর ও এই দুটি হচ্ছে নঙর্থক বচন। এখানে উদাহরণ দেখো তাহলে বুঝতে পারবে। সকল মানুষ হয় জীব বা পূর্ণজীব, যাই হোক, এখানে হয় ওয়ার্ডটা আছে তাই এটি কি বচন? এটি হচ্ছে সদার্থক বচন। আর কোনো মানুষ নয় পূর্ণজীব, এখানে নয় ওয়ার্ডটা আছে তাই এটি হচ্ছে নঙর্থক বচন। আমরা আগে দেখলাম গুণ অনুসারে বচনকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, এবার দেখব পরিমাণ অনুসারে বচনকে কটি ভাগে ভাগ করা হচ্ছে। পরিমাণ অনুসারে বচনকে দুটি ভাগে ভাগ করা হয় আবার, এক হচ্ছে সার্বিক বা সামান্য বচন, আর দুই হচ্ছে বিশেষ বচন। সার্বিক বা সামান্য বচন কি করে বুঝবো? সার্বিক বা সামান্য বচন বোঝার জন্য তোমাদের পরিমাণক নামক একটি জিনিস আগের স্লাইডে পড়িয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম সকল এবং কোনো এই দুটি ওয়ার্ড থাকলে সেটা হয়ে যায় সার্বিক বা সামান্য বচন। এ আর ই এই দুটি বচন হচ্ছে সার্বিক বা সামান্য বচন। আর বিশেষ বচন হচ্ছে আই আর ও। তুই বিশেষ বচন বুঝতে গেলে তোমাকে দেখতে হবে সেই বচনের আগে সবসময় কোনো কোনো ওয়ার্ডটা থাকবে, বা তুমি যখন বাক্য থেকে বচনে রূপান্তর করবে তখন এই কোনো কোনো ওয়ার্ডটা দিয়ে দিলেই সেটি বিশেষ বচনে রূপান্তরিত হয়ে যাবে। এবং উদাহরণ দেখো, সকল মানুষ হয় জীব, এটি হয় ওয়ার্ডটা দেখেই তোমরা বুঝে গেছো যে এটি একটি সদার্থক বচন। আর এখানে দেখো এই ছকটা দেখে তোমরা এবার নির্ণয় করে নিতে পারবে এটি সদার্থক হলেও সার্বিক বচন না বিশেষ বচন। দেখো এখানে কি ওয়ার্ড যোগ করা আছে সংযোজকের মধ্যে, সরি, এখানে পরিমাণকে কি ওয়ার্ড দেওয়া আছে? সকল দেওয়া আছে, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে তোমার সার্বিক বচন। আর এখানে দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে নয় দেওয়া আছে কিন্তু পরিমাণকে কি দেওয়া আছে? কোনো, তার মানে এটা নঙর্থক বচন, কিন্তু কি নঙর্থক বচন? সেটি হচ্ছে সার্বিক নঙর্থক বচন। এই উদাহরণটা লক্ষ্য করো আবার, এখানে দেখো দুটোর মধ্যেই কোনো কোনো দেওয়া আছে, তার মানে দুটি বিশেষ বচন। কিন্তু আমরা তো আগে গুণ দেখলাম, গুণের মধ্যে আমরা কি দেখেছিলাম? হয় থাকলে সেটা হয় সদার্থক বচন, তার মানে এটা হয়ে যাবে বিশেষ সদার্থক বচন। আর নয় থাকলে সেটা হয়ে যায় নঙর্থক বচন, তার মানে এটা হয়ে যাবে বিশেষ নঙর্থক বচন। নিরপেক্ষ বচনকে আমরা দুটি ভাগে ভাগ করেছিলাম, গুণের উপর ডিপেন্ড করে আমরা দুটি বচন পেয়েছিলাম এবং পরিমাণের উপর ভিত্তি করেও আমরা দুটি বচন পেয়েছিলাম। অ্যারিস্টটল গুণ এবং পরিমাণকে যুক্ত করে বলছেন যে নিরপেক্ষ বচন সর্বমোট 4 প্রকার। সেই 4 প্রকার বচনের মধ্যে প্রথমটি হচ্ছে সামান্য সদর্থক বচন, অর্থাৎ এ বচন। এই বচনকে কি বলা হচ্ছে? সামান্য সদর্থক বচন। সেকেন্ড হচ্ছে সামান্য নঙর্থক বচন, যেটি হচ্ছে ই বচন। বিশেষ সদর্থক বচন, যেটা হচ্ছে আই বচন, এবং ও বচনকে বলা হয় বিশেষ নঙর্থক বচন। তাহলে এই শ্রেণী বিভাগটা কিন্তু অ্যারিস্টটল করেছিল। নিরপেক্ষ বচন যে 4 প্রকার, গুণ এবং পরিমাণের উপর ভিত্তি করে অ্যারিস্টটল এই 4 প্রকার বচনের কথা উল্লেখ করেছিলেন। ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে অবশ্যই শেয়ার করবে। 2025-এর সম্পূর্ণ ফিলোজফি বড় প্রশ্নের সাজেশন নিয়ে আমি খুব দ্রুতই তোমাদের সামনে হাজির হব। ওই প্রশ্নগুলি তোমরা যদি বছরের শুরু থেকেই প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু ফিলোজফি বিষয়ে 100-তে 100% তোমরা সফলতা অর্জন করবে।